আচ্ছা, আমরা আমাদের কম্পিউটারটাকে কনফিগার করতেছি। নোটপ্যাড আমাদের লাগবে, অথবা সাবলাইম, ক্রোম ব্রাউজার লাগবে। এখন আমরা ফাইল এক্সটেনশন শো করতেছি কিভাবে? উইন্ডোজ সার্চ বারে গিয়ে কি লিখলাম, যে ফাইল শো ফাইল এক্সটেনশন লেখার পরে আমি আবার ওইটা ক্লোজ করি, ওইটা ক্লোজ করলাম, এখানে গিয়ে লিখলাম যে শো ফাইল এক্সটেনশন। হ্যাঁ, লেখার পরে দেখেন চলে আসছে শো ফাইল এক্সটেনশন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরার দেখেন অনেক জিনিস আছে, এখানে আমরা ওগুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ সেটিংস টু শো ফাইল এক্সটেনশন, আমরা শো সেটিংসে ক্লিক করলাম। আচ্ছা, এক্সটেনশনটা আবার বুঝেন, অনেকে বিগিনার তো বুঝতে না পারেন। দেখেন ওইখানে ফ্রিল্যান্সার ওয়েবিনার 2020, তারপরে দেখেন ডট পিডিএফ যে জিনিসটা, তারপরে দেখেন এখানে পলাশ ডট পিএনজি, ওই যে পিডিএফ আর পিএনজি, জেপিজি, এমপি3, এমপি4 ফাইলের ফরম্যাট যেগুলো, ওগুলো হচ্ছে বেসিক্যালি ফাইলের এক্সটেনশন। ওই এক্সটেনশনগুলো বাই ডিফল্ট কম্পিউটারে কি থাকে, হাইড থাকে, মানে শুধু আমরা কি দেখতে পাই, শুধু ফাইলের নামটা দেখতে পাই, ডট তারপর পরের অংশটা দেখতে পাই না। তো আমরা বেসিক্যালি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের ওই কি করাটা ইম্পর্টেন্ট, ওই যে ফাইলের এক্সটেনশন শো করাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন ক্লিয়ারলি। হ্যাঁ, দেখেন এখন আশা করি সবাই বুঝছেন। এখানে দেখেন তিনটা ট্যাব আছে, ভিউ, সার্চ, ভিউ, জেনারেল। তাই আমরা ভিউতে যাব। ভিউ থেকে একটু নিচে গিয়ে দেখেন ওইখানে কি আছে লেখা, হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপ, তাই না? এখন দেখেন ওইখানে যদি আমরা টিক চিহ্ন দিয়ে রাখি, প্রথম অবস্থায় কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকে, টিক চিহ্ন দেওয়া থাকে, রাইট মার্ক করাটা থাকে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন আমরা ওইখানে কি দেখতে পাচ্ছি না, শুধু ফাইলের নামটা দেখতে পাচ্ছি, কিন্তু তার ফরম্যাট বা এক্সটেনশন যেটা আছে ওইটা হাইড অবস্থায় আছে, তাই না? কিন্তু যখন আমরা কি করব, ওইখান থেকে ধরো কোন জায়গা থেকে, হ্যাঁ, ফাইল এক্সপ্লোরার থেকে শো সেটিংস, দেন ওইখান থেকে যখন ওইটা আনমার্ক করে নিব, টিক চিহ্নটা তুলে নিব, দেন যদি আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, দেখেন চলে আসছে পিএনজি, পিডিএফটা চলে আসছে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ওকে। তাইলে আমাদের ফাইলের এক্সটেনশনটা শো করানো কমপ্লিট। এখন আমরা ফাইনালি আমরা কোডিংটা স্টার্ট করে নিব। আমরা কোন জায়গায় স্টার্ট করব দেখি, এলইডিপি, আপনাদের জন্য একটু ব্যাচ করতে হবে আমাদের। এলইডিপি কারা রিকোয়েস্ট করছেন? আচ্ছা, যারা লেটে আসতেছেন, নেক্সট ক্লাস থেকে তো লেটে ক্লাসে জয়েন করা হবে না, বুঝতে পারছেন? নেক্সট ক্লাস থেকে তো লেটে ক্লাসে জয়েন করা হবে না। আপনাদের তো স্পেশাল ব্যাচ, স্পেশাল WD02। আমরা স্পেশাল ফিডব্যাক কিভাবে? হ্যাঁ, ওইটা অথরিটি যায় ভালো জানে। এটা বেসিক্যালি এটা ব্যাচগুলো মেনটেন করতে গিয়ে এখন হয়তো সিলেটে আর কোনো ব্যাচ স্টার্ট হবে না, হয়তো এই অ্যাঙ্গেল থেকে স্পেশাল হতে পারেন। আচ্ছা, তো আমরা একটু কি করে নিই, আমরা যাতে সোর্স কোডটা পরবর্তীতে পেয়ে যান সবাই, এর জন্য বেসিক্যালি ওই জিনিসটা করা, যে day 1, day 2। দেখেন সবাই এরকম একটা কি করে নেবেন, একটা ফোল্ডার করে নেবেন, পরবর্তীতে যাতে আপনাদের কাজের হিস্ট্রিগুলো যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন, পরবর্তীতে যাতে সহজে নেভিগেট করতে পারেন, যে কোনো দিনের যে কোনো ক্লাসে যাতে সহজে নেভিগেট করতে পারেন। আজকে ডে 2,
ডে 3 ডে 4 এরকম ভাবে হোমওয়ার্কগুলো সাজিয়ে নেবেন, পরবর্তীতে ওগুলো আপনারা পেয়ে যাবেন সহজেই, যাতে আপনারা কাজের স্পিডটা পেয়ে যান আর কি বেসিক্যালি। তো আমরা ডে 2 তে কি করব, এরকম একটা ফাইল ক্রিয়েট করলাম। বেসিক্যালি আমরা যখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করব, একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ফোল্ডারটা রেডি করব, তখন এট ফার্স্ট আমাদের কি প্রয়োজন হয়, আমাদের ওয়েবসাইটের মেইন ফাইলটার প্রয়োজন হয়, তাই না? ওয়েবসাইটের মেইন ফাইল কোনটা বলেন? একটা HTML ডকুমেন্টের প্রয়োজন হয়। আমরা ওয়েবসাইটের সংজ্ঞায় বিগত ক্লাসে আমরা ওয়েবসাইটের সংজ্ঞায় দেখছিলাম যে একটা ওয়েবসাইট হচ্ছে একটা এরকম কি একটা HTML ডকুমেন্ট, তাই না? আমরা আমাদের একটা HTML ডকুমেন্ট লাগবে ওয়েবসাইটের প্রথম অবস্থায়। মেইন ফাইল হচ্ছে একটা HTML ডকুমেন্ট, পরবর্তীতে ওইটা আমরা PHP তে কনভার্ট করতে পারি, এটা হচ্ছে অন্য কথা। আর আমাদের একটা ডকুমেন্ট লাগবে। কোন ধরনের ডকুমেন্ট লাগবে? আমাদের HTML ডকুমেন্ট লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা TXT ফরম্যাটের ফাইলটা, আমরা TXT টাকে HTML করে নিব, HTML, ঠিক আছে? তারপরে ওইখানে যে লেখাটা দেখতে পাচ্ছি ওইটা তো অবশ্যই চেঞ্জ করে নেব। ওইখানে তো একটা বাই ডিফল্ট লেখা আসছে, ওইটা চেঞ্জ করে নিব। আমরা TXT টাকে HTML করে নিলাম, দেন আমরা ওইটা পুরোপুরি চেঞ্জ করে নিব। ওইখানে নিউ টেক্সট ডকুমেন্ট দেয়া আছে, আমরা ওইখানে কি লিখব? যে কোনো কিছু লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু আমাদের ওয়েবসাইটের মেইন ফাইলের ক্ষেত্রে আমরা ইন্ডেক্সটা দিব, index.html, রাইট। দেখেন কিভাবে করলাম, দেখেন ফাইলটা কিভাবে ক্রিয়েট করলাম। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, অনেকে কি করে ফোল্ডারে ক্লিক করে যে index.html, ওইটা ভুলেও করা যাবে না, ঠিক আছে? কারণ ওইটা একটা হচ্ছে ফাইল আর ফোল্ডারের ডিফারেন্টটা বুঝেন একটু, আশা করি সবাই বিষয়টা বুঝেন, পর ক্লিয়ার করি যদি কেউ না বুঝেন আর কি। নিউ থেকে ওইটা হচ্ছে ফোল্ডার আর ওইটা হচ্ছে ফাইল। আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা নিউ থেকে কোথায় ক্লিক করব? ফোল্ডারে। আর যদি আমরা ফাইল ক্রিয়েট করতে চাই বা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, আমরা টেক্সট ডকুমেন্টে ক্লিক করব, রাইট। ওকে, যারা পারবেন আমার সাথে কন্টিনিউ করবেন। আর যদি মনে হয় যে আচ্ছা কন্টিনিউ করার দরকার নেই, আমরা কিছুক্ষণ পরে যখন কমপ্লিট হবে তখন টাইম দিব সবাইকে কাজ করার জন্য, প্র্যাকটিসের জন্য টাইম দিব। এখন কন্টিনিউ করার দরকার নেই, একটু মনোযোগ দিয়ে দেখেন, শুনেন। তো আমাদের মেইন ডকুমেন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। তারপরে কোন জায়গায় ক্রিয়েট করছি, দেখেন কোন জায়গায় ক্রিয়েট করছে ওই জিনিসগুলা বেসিক্যালি বলতেছি। হয়তো অনেকে যারা অ্যাডভান্স আছেন একটু হয়তো বলতে পারেন যে হয়তো বেসিক জিনিস কেন আলোচনা করতেছেন বারবার। ওই জিনিসেই কিন্তু ম্যাক্সিমাম কি থাকে, প্রবলেমে থাকে। এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওই জিনিসগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক প্রবলেম ফেস করে। কোন জায়গায় ক্রিয়েট করবে না করবে ওই জিনিসগুলোতে একটু দেখেন। আমরা এলডিপি নামে একটা ফোল্ডার আছে, তারপরে আপনাদের ব্যাচের নাম, তারপরে কোন ডেতে আমরা কোন ক্লাস, ওই ক্লাসের নাম দিলাম, দেন ওইটাতে আমরা কি করলাম। অথবা যখন প্রফেশনালি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ধরেন আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব, পোর্টফোলিওর ক্ষেত্রে কি করব, আমরা ধরেন নিউ থেকে একটা ফোল্ডার করে নিব যে পোর্টফোলিও। অথবা আপনারা যেটা করতে পারেন, দেখেন আমরা ওইখানে না করে আমরা যদি ডেস্কটপে ধরি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমরা ডিরেক্ট ডেস্কটপে কি করব না, index.html টা রাখবো না। ওইটা অ্যাকচুয়ালি আপনার পরবর্তীতে ওইটা মেনটেন করতে অনেক প্রবলেম ফেস করবেন। সেক্ষেত্রে কি করবেন, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, প্রজেক্টের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ধরেন যদি পোর্টফোলিও ওয়েবসাইট হয়, ধরেন আমরা পোর্টফোলিও লিখলাম যে পোর্টফোলিও, দেন পোর্টফোলিও ফোল্ডারের ভিতরে আমরা কি করব, আমাদের ফাইলগুলো সাজাবো। index.html অথবা style.css যে ফাইলগুলো আমাদের লাগবে ওগুলো আমরা সাজিয়ে নিব। ওইভাবে বেসিক্যালি ফাইলগুলা বা ফোল্ডারগুলো একটু ম্যানেজ করবেন। এই তো দেখেন পোর্টফোলিওর ভিতরে গিয়ে আমরা মেন ফাইলটা পেয়ে যাচ্ছি, যেন ওইখানে আমরা এডিট করতে পারবো। ওইরকম ভাবে ফোল্ডারগুলো একটু সাজাবেন আপনারা। আমি ওটা ডিলিট দিয়ে দিচ্ছি, ওইটার প্রয়োজন নেই। এই তো আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম। এখন কি করব, ফোল্ডার না সরি ফাইল, আমরা ফাইলটা ক্রিয়েট করলাম। এখন ওইটাকে আমরা একটা কোড এডিটরের মাধ্যমে, শুধু ফাইল ক্রিয়েট করলে তো হবে না, ওইটাতে কাজ করতে হবে, আমাদের কোড লিখতে হবে। আমরা একটা ওপেন করব কি দিয়ে,
আমরা ওই যে দুইটা কোড এডিটর রাখছিলাম, যে একটা হচ্ছে সাবলাইম আর একটা হচ্ছে নোটপ্যাড প্লাস নোটপ্যাড প্লাস, তাই না? প্লাস প্লাস। আচ্ছা, জি তো স্যার। আমার এখানে সাবলাইমটা আসতেছে না, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড আসতেছে সাবলাইমটা আমাদের কি করতে হবে, আমার আবার আনইনস্টল দিয়ে, বেসিক্যালি আমি ভিজুয়াল স্টুডিও কোডেই কি করি, কাজ করি, সাবলাইমে কাজ করি ডিরেক্ট ওপেন করে, কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে না। তো আমরা যেটা করব, প্রথমে সাবলাইমটা ওপেন করে নিব। কিভাবে সাবলাইম ওপেন করব? উইন্ডোজ সার্চ বারে সাবলাইম লিখলাম, দেন ওইখান থেকে ফাইল, ওপেন ফাইল, দেন আমরা কোন জায়গায় কি করছি, ফাইলটা ক্রিয়েট করছি আমরা আমাদের আজকের প্রজেক্টের, যে এলইডিপি স্পেশাল ওয়েবজেন 02 ডে 2 দেন index.html, ওইটাকে আমি ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছি আমরা একদম ফাঁকা একটা ডকুমেন্ট, এর ভিতরে কোনো কিছু লেখা নেই, বুঝতে পারছেন? শুধু একটা ডকুমেন্ট ক্রিয়েট করা আছে, এর ভিতরে একদম ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি আমরা। তো সবার ক্ষেত্রে এরকম থাকবে। এখন আমরা কোডিং স্টার্ট করব ফাইনালি। আচ্ছা, এতক্ষণ আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম ওগুলো সবাই ক্লিয়ার? তো ক্লিয়ার না থাকলে একটু আমাকে বলুন। ক্লিয়ার স্যার। এটা কি, এটা কি দিচ্ছে না? sorry। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অনেক সময় যেটা হয়, অনেকের মাইক্রোফোন প্রবলেম থাকে হয়তো, যার মাইক্রোফোন প্রবলেম উনি হয়তো বুঝেন না, সেক্ষেত্রে আমি যখন একটু বলবো যে ক্লিয়ার কিনা, তখন সবাই একটু দ্রুত কি করবেন, একটু দ্রুত টাইপ করে নেবেন এখানে ক্লিয়ার অথবা ক্লিয়ার নয়, এরকম কিছু একটা, বুঝতে পারছেন? তখন মাইক্রোফোন প্রবলেম অথবা ভালো থাকলে ওইটা কোনো ম্যাটার না, ওইখানে লিখলেই হয়ে যাবে যে ক্লিয়ার না স্যার, অথবা হয়তো ক্লিয়ার, এরকম কিছু একটা লিখে দিবেন, দ্রুত দ্রুত কাজটা করে নেবেন। কারণ এখানে তো আমি দেখতে পারবো না, অনেক কারণ মুভ নেভিগেট করে রাখতে পারবো না, কাজ শিখতে হবে আমাদের। ওকে, তো আমরা কোডিংটা স্টার্ট করি। প্রথমে কি লিখবো আমরা কোডিং এ? প্রথমে আমরা ডিফাইন করে নিব যে আমরা কোন ধরন, ভার্সন। হ্যাঁ, কোন ধরনের কোডিং করব, আমরা HTML করব না CSS করব। আমরা তো অবশ্যই HTML করব, যেহেতু আমাদের ডকুমেন্টটাই হচ্ছে HTML ডকুমেন্ট। তো আমরা যদি HTML করি তাহলে HTML এর কোন ভার্সন ইউজ করব, বুঝতে পারছেন? ডকুমেন্ট HTML ডক টাইপটা আমরা প্রথমে ডিক্লেয়ার করে নিতে হবে। আমাদের ডক টাইপ, ডকুমেন্ট টাইপটা আমরা প্রথমে কি করে নিতে হবে, ডিক্লেয়ার করে নিতে হবে। তো ডক টাইপ আমরা কিভাবে ডিক্লেয়ার করব? ডক টাইপ ডিক্লেয়ার করব আমরা প্রথমে কি করব, লেফট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল। অনেকে বলতে পারেন তো এটাকে লেফট অ্যাঙ্গেল কেন বলতেছেন, এটা তো লেস দেন বলতে পারে, গ্রেটার দেন, ওইটা আমরা প্রোগ্রামিং যখন করব তখন আমরা লেস দেন, গ্রেটার দেন আর যা কিছু বলার তখন বলবো। এখন আমরা একদম বেসিক একটু বলে নিই, যে লেফট অ্যাঙ্গেল, তারপরে এক্সক্লেমেশন সাইন, তারপরে কি দিব আমরা, ডক টাইপ লিখবো, ডক টাইপ, একটা স্পেস দিব, স্পেস দিয়ে HTML লিখে নিলাম, তারপরে রাইট অ্যাঙ্গেল। এই তো আমাদের HTML5 এর ডক টাইপ কমপ্লিট। আমরা যেহেতু HTML5 কোডিং করব, HTML5 এর ডক টাইপ হচ্ছে ওইটা, একদম বেসিক এবং ইজিলি আমরা ডক টাইপটা ডিক্লেয়ার করতে পারি HTML5 এর ক্ষেত্রে। যদি অন্যান্য কোনো HTML শিখতাম বা অন্যান্য কোনো HTML করতাম, তখন ওইটা ডক টাইপ অনেক লম্বা। আমরা যদি গুগলে একটু সার্চ করি যে HTML ধরেন 4 ডক টাইপ, তখন HTML4 এর ডক টাইপটা দেখেন একটু কেমন। এটা হচ্ছে HTML5 এর ডক টাইপ। আমরা যদি একটু নিচে যাই, দেখেন, হ্যাঁ দেখেন 4 এর ডক টাইপ কত লম্বা। এখন এটা মুখস্থ রাখতে অনেক আমাদের হ্যাসেল করতে হবে। আমরা বেশ ইজিলি আমরা HTML5টা কি করতে পারতেছি, লিখতে পারলাম। এই তো ডক টাইপ দেখেন, আবার বলি, লেফট অ্যাঙ্গেল, এক্সক্লেমেশন সাইন, দেন ডক টাইপ, স্পেস দিয়ে HTML। এখন ওইখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে অনেকের, যে আমরা ডক টাইপ লিখলাম সবগুলো আপার কেসে আর HTMLটা লোয়ার কেস। ওইটা বেসিক্যালি যদি আমরা ওইখানে আপার কেসেও দেই,
কোনো প্রবলেম হবে না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, একটা প্রতিটা ল্যাঙ্গুয়েজ একটা স্ট্যান্ডার্ড কোডিং আছে। আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে আমরা HTML-টা লিখতে হবে আর কি। আরেকটা জিনিস বলি, HTML-টা হচ্ছে খুবই রিলায়েবল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওইটা হচ্ছে বেসিক্যালি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওইটা অনেক সময় যদি আমরা কি করি, অনেক ভুল কোডিং করি, তার কিন্তু আউটপুটটা কিন্তু কি দিবে, রাইট আউটপুট দিবে। বুঝতে পারছেন, আমরা কোডিং ভুল করছি, এরপরও আউটপুটটা কি আসবে, রাইট আসবে। এর জন্য কি করব না, আমরা আমরা কখনো ভুল করব না। বেসিক্যালি আমরা সব সময় রাইটটাই বা স্ট্যান্ডার্ড কোডিংটা করার ট্রাই করব, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য যেটা ফ্রিল্যান্সিং করা অ্যাকচুয়ালি সারা ওয়ার্ল্ডের সাথে আমাদের কম্পিটিশন করে কাজ করতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে কাজটা চলে, যতটুকু পারা যায় স্ট্যান্ডার্ড কাজটা আমাদের মেনটেন করতে হবে, স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে আমাদের কোডিংটা করতে হবে বেসিক্যালি। তো আমরা ওইখানে যে কোডিংটা করব, ওইটা যে শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম কিছু না। ধরেন একটা ক্লায়েন্ট কি দিল, আপনাকে একটা কাজ দিল, একটা পিএইচডি টেমপ্লেট দিল, দিয়ে বললো যে ওইটাকে আমার HTML করে দাও। তো আপনি কি করলেন, যে HTML করে দিলেন তাকে, তখন সে কি করবে, সে ওই HTML-টা আরেকজন ডেভেলপারের কাছে দিবে। এখন ওই ডেভেলপার যদি তার কোন টিম থাকে, ওই টিম মেম্বারের কাছে দিবে, দেন ওইটা ডেভেলপ করে দেওয়া হবে। তাইলে বুঝতেছেন কতজনের কাছে গেছে। আর যদি ওই টেমপ্লেটটা কোনো মার্কেট প্লেসে সাবমিট করেন বিক্রি করার জন্য, তাইলে তো অনেকেই টেমপ্লেটটা আপনার HTML টেমপ্লেটটা কিনবে, দেন দেখবে কোডিং স্ট্যান্ডার্ড সবগুলা, যাতে ইজিলি সবাই বুঝতে পারে কোডিং গুলা। এজন্য কি করবেন, বেসিক্যালি স্ট্যান্ডার্ড কোডিংটা করার ট্রাই করবেন অলওয়েজ। তো আমি দেখাবো যেটা স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমি যেভাবে দেখাই ওইভাবে একটু মেনটেন করার ট্রাই করবেন কোডিংটা। আচ্ছা, তো আমরা কি করলাম, প্রথমে ডট টাইপটা ডিক্লেয়ার করে নিলাম আমরা। লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেশন ওগুলো মুখস্থ করে নেবেন। মুখস্থ বলতে ওইটা করতে করতে ওইটা কি হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে ওগুলা মুখস্থ হয়ে যাবে। এটা আলাদা করে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, এখন আমরা কি লিখবো, এখন আমরা একটা ট্যাগ দিব, ট্যাগ, এটা ট্যাগ লিখবো। এখন ট্যাগ কি, হ্যাঁ মেইন ট্যাগ লিখবো আমরা। ট্যাগ জিনিসটা কি বেসিক্যালি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা ট্যাগ বলতে পারি, হ্যাঁ শুনেন, আমরা ট্যাগ বলতে পারি, ধরেন আহ এক একটা মাধ্যম, মাধ্যম বলতে এক একটা টুলসও বলতে পারি, এটা মাধ্যমও বলতে পারি। মাধ্যম কেন হইলো এটা, বেসিক্যালি আমরা যখন একটা ইমেজ ব্রাউজারে নিয়ে আসব, তখন ইমেজের জন্য নির্দিষ্ট একটা ট্যাগ ইউজ করতে হবে। আমরা যখন কোনো লেখা নিয়ে আসবো, লেখা হয়তো প্যারাগ্রাফ আকারে হতে পারে, যদি প্যারাগ্রাফ আকারে আমরা একটা আহ লেখা বা নিয়ে আসতে চাই আমরা ওয়েব ব্রাউজারে, আর তখন কি করতে হবে, তার নির্দিষ্ট একটা ট্যাগ আছে। হেডলাইন নিয়ে আসার জন্য আলাদা ট্যাগ আছে। ওই বেসিক্যালি ওই জিনিসগুলো শো করানোর যে মাধ্যম, কন্টেন্ট গুলাকে ব্রাউজারে নিয়ে আসার যে মাধ্যম, ওইটাকে কি বলে, ট্যাগ বলতে পারি আমরা। তো ট্যাগের দুইটা পার্ট থাকে বেসিক্যালি, দুইটা পার্ট, একটা হচ্ছে স্টার্টিং আর একটা হচ্ছে ক্লোজিং, অথবা স্টার্টিং অথবা এন্ডিং বলতে পারেন। অথবা বিগিনিং বলতে পারেন, এন্ডিং বলতে পারেন। তো আমরা স্টার্টিং ট্যাগটা কিভাবে লিখবো, স্টার্টিংটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, আর ক্লোজিংটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, কিন্তু মধ্যখানে একটা স্ল্যাশ থাকবে। ক্লিয়ার সবাই, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, মধ্যখানে একটা স্ল্যাশ হবে, ওটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আমরা স্ল্যাশ জানি দুই প্রকার, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, ওইটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, আর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দেব, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টিং এন্ডিং। তো স্টার্টিং এন্ড আমরা স্টার্টিং ট্যাগের ভিতরে ট্যাগের নামটা কিন্তু স্টার্টিং এও দিতে হবে, আবার ক্লোজিং যেটা আছে ক্লোজিং এও দিতে হবে আমাদের HTML। ওইটা তুলে নিয়ে একটু দেখেন, আমরা এখন একটা ট্যাগ দিলাম, মেইন ট্যাগ যেটা HTML এর, ওটা হচ্ছে HTML টা হচ্ছে আমাদের মেইন ট্যাগ। বুঝতে পারছেন, দেখেন আমরা স্ল্যাশের পরেই কিন্তু ট্যাগের নামটা দিছি। ট্যাগের নামটা স্টার্টিং এও দিতে হবে, ক্লোজিং এর ভিতরেও দিতে হবে। তো আমরা স্টার্টিং এর ভিতরে তো আমরা যেহেতু দুইটা মধ্যখান খুঁজে পাইছি, যদি আমরা ওইখানে HTML-টা যদি ওইখানে দেই, ওইখানে দিলে কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন হবে না। ওইখানে দিলে কি হবে, ওইটা হচ্ছে আলাদা একটা ট্যাগ, ওইটা হচ্ছে আলাদা একটা ট্যাগ হয়ে যাবে।
কিন্তু দুইটা তো আলাদা না, তাই না? একই ট্যাগ কিন্তু দুইটা পার্ট। আমরা স্ল্যাশটা কোন জায়গায় দিব ওই জিনিসটা একটু ভালোভাবে ক্লিয়ার থাকবেন। নতুন যারা কোডিং স্টার্ট করবেন ওইখানে অনেক প্রবলেমে পড়তে পারেন, এর জন্য বলে দিলাম আর কি। সাধারণত সিঙ্গেল টেক গুলোতে রাইট সাইড করতে হ্যাঁ বলতেছে। তো আমরা ওইখানে দেখলাম যেটা হয়তো হচ্ছে ডাবল ট্যাগ, অনেক সময় অনেক ট্যাগ দেখি আমরা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ গুলা কিভাবে লিখতে হয়? সিঙ্গেল ট্যাগ বেসিক্যালি আমরা দুইটা অ্যাঙ্গেল দিলেই, যদি আমরা ধরেন একটা এই চারটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, তো যদি ওইভাবে রাখি আমরা তাহলে আমাদের সিঙ্গেল ট্যাগ হয়ে যাচ্ছে। তবে স্ট্যান্ডার্ডটা হচ্ছে ওইরকম লাস্টে একটা কি দেয়া, স্ল্যাশ দেয়া। স্ল্যাশ অনেক সময় দেখবেন W3 স্কুলেও কিন্তু কি নাই, স্ল্যাশটা দেওয়া নাই। ওটা স্ল্যাশ দিতে পারেন নাও দিতে পারেন, এটা স্ল্যাশ দেওয়াটা কোনো কি না। দেওয়াটাও স্ট্যান্ডার্ড, না দেওয়াটাও স্ট্যান্ডার্ড, সমস্যা নেই। কিন্তু ডাবল ট্যাগের ক্ষেত্রে কিন্তু স্ল্যাশ অবশ্যই দিতে হবে। তো আমরা জানি কিছু ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ, আর একটা হচ্ছে আরো আরো কিছু ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো কোনগুলা ডাবল কোনগুলা সিঙ্গেল আমরা আস্তে আস্তে যখন কোডিং করব তখন বুঝতে পারবো। তো ম্যাক্সিমাম ট্যাগ গুলাই কিন্তু কি থাকে, ডাবল থাকে, তাই না? ডাবল টেক। হ্যাঁ, এই তো আমরা মেইন ট্যাগ একটা ট্যাগ লিখে নিলাম ফাইনালি। প্রথমে কি করলাম, একটা ডকুমেন্ট লিখলাম, তারপরে একটা আমাদের মেইন ট্যাগ, যেটা ওইটা মেইন ট্যাগ বলতে পারি অথবা প্যারেন্ট ট্যাগও বলতে পারি। তো আমরা ওই ট্যাগটা লিখে নিলাম। আচ্ছা, এখন একটা ট্যাগ লেখার পরে আমরা পরবর্তীতে আরেকটা ট্যাগ লিখবো। তো আর যা ট্যাগ লিখবো বা যত কোডিং করবো সবগুলোই কোথায় থাকবে? HTML ট্যাগের ভিতরেই থাকবে। ক্লিয়ার? ভিতরে এখন থাকে। ভিতরে লিখতে হলে কি করব, আমরা একটা এন্টার প্রেস করব। বুঝতে পারছেন? দেখেন এন্টার প্রেস করার পরে দেখেন অনেক জায়গা গ্যাপ হয়ে গেছে। আমরা চাইলে এখানে কোডিং করতে পারি, চাইলে এখানে আমরা আরেকটা ট্যাগ দিতে পারি, সমস্যা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে একটা এন্টার প্রেস করে মধ্যখানে জায়গা করে নেওয়া, দেন ওইখান থেকে স্টার্ট করা। আবার ওইখান থেকে স্টার্ট করলে কিন্তু হবে না, স্টার্ট করতে হবে একটা ট্যাব। অনেকের এন্টার দেওয়ার পরে দেখেন বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে দিই যাতে পরবর্তীতে আর বলতে না হয়। এন্টার দেওয়ার পরে দেখেন আমার কার্সারটা কিন্তু মধ্যখানে আছে। অনেকের কার্সার ওইখানে থাকতে পারে। তো যদি ওইখানে কার্সারটা থাকে তখন কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে নেবেন। ট্যাব বাটন প্রেস করে পজিশন করে নেবেন, ট্যাব বাটন। বুঝতে পারছেন? দেখেন ট্যাব দিলে ওইদিকে সরতেছে। আমরা কি করব, একটা ট্যাব প্রেস করব, একটা। যদি মধ্যখানে চলে আসে কার্সার তাহলে আমাদের ট্যাব প্রেস করার প্রয়োজন নাই। ওকে, তো এখন আমরা আরেকটা কি করব, আরেকটা ট্যাগ লিখবো। HTML এ জানি আমরা ট্যাগগুলো নেক্সটিং করতে পারি। নেক্সটিং হচ্ছে একটা ট্যাগের ভিতরে আরো একাধিক ট্যাগ লিখতে পারি, সমস্যা হয় না। একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লিখতে পারি এবং ওই ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লিখতে পারি। ওটা হচ্ছে HTML এর সব থেকে স্যার বড় সুবিধা আর কি। আচ্ছা, তো HTML এর ভিতরে আমরা কোন ট্যাগটা লিখবো? আরেকটা মেইন ট্যাগ, যেটা মেইন বলতে ওইটা হেড, হেড ট্যাগ লিখতে পারি, হেড। হুম, হেড। হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে বেসিক্যালি দেখেন আমরা একটা ট্যাগ, প্রতিটা ট্যাগ লেখার পরে কিন্তু এন্টার এন্টার প্রেস করতেছি। সবাই ওই কাজটা করবেন। টাইটেল টাইটেল দিব, বাট বেসিক্যালি আমরা হেডের ভিতরে কি কি দেয়া হয়? কমেন্ট দেওয়া হয় সাধারণত, তারপর যে বাংলা লেখার জন্য ম্যাটার কাটছে লিঙ্কটাও আচ্ছা, এখনো অনেকে জয়েন হচ্ছেন, এরকম কিন্তু স্যার যে কোনো ট্যাগের কি স্টার্টিং ট্যাগ দিলে অটোমেটিকলি যে এন্ডিং ট্যাগটা চলে আসবে? ওয়েট বলতেছি, এখনো অনেকে জয়েন হচ্ছেন নেক্সট ক্লাস থেকে। আমি বারবার বলতেছি নেক্সট ক্লাস থেকে লেটের কাউকে অ্যাড করা হবে না ক্লাসে। এত লেটে, 1 ঘন্টা লেটে কাউকে জয়েন করা হবে না। ওকে, স্যার ডেস্কটপ দিয়ে স্যার ঢুকতে পারতেছি না স্যার। ডেস্কটপ দিয়ে কি হয়েছে? স্যার স্যার ঢুকতে পারতেছি না স্যার। কোন জায়গায় ঢুকতে পারতেছেন না? ক্লাসে জি স্যার ক্লাসে। লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক করলে কি হচ্ছে না? স্যার এখানে একটা জিমেইল আইডি সাইন ইন করতে বলতেছে। হ্যাঁ, সাইন ইন যখন করতেছি স্যার, হ্যাঁ, জিমেইল আইডি অবশ্যই লাগবে। স্যার স্যার জিমেইল আইডি স্যার সাইন ইন করছি তখন
বলতেছে যে কি কোন একটা কোড পাঠাইতেছে মোবাইলে পড়াই পড়ে। কার মাইন্ড থেকে সাউন্ড আইছে? সাইন ইন করার সময় তো মোবাইল যদি কি থাকে, সিকিউরিটি করা থাকে, মোবাইল নাম্বার থাকে, তো অবশ্যই মোবাইল নাম্বারে কোড যাবে জিমেইলে। কোড তো সেন্ড করতেছে না স্যার, আসতেছে না স্যার। একটু ট্রাই করেন, আসবে না আসা। যদি যদি হ্যাঁ এরকম একটু ওয়েট করেন। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, কে কি বলছিলেন জানি? হেডে আমরা টাইটেলে সিলেক্ট করব। হ্যাঁ, টাইটেল লিখবো। আর আরেকজন কি বলছিলেন? টাইটেল স্যার ওই লিংক স্টার্টিং লিংক ট্যাগটা যে কোনো স্টার্টিং ট্যাগ করলে অটোমেটিকলি এন্ডিং ট্যাগটা চলে আসে। এটা কি সব ক্ষেত্রে হবে? হ্যাঁ, সবার ক্ষেত্রে বেসিক্যালি হয়। ওই যেমন ধরেন আপনি কি লিখলেন, H1 লেখার পরে ধরেন ওইখানে কি দিলেন যে H6 চলে আসবে। ধরেন H H2 দিলেন, দেন যদি এখানে কি দেন, এই তো এই যে চলে আসবে এটা। বাট ম্যানুয়ালি করা ট্রাই করবেন অলওয়েজ, বুঝতে পারছেন? একটু যারা নতুন আছেন ম্যানুয়ালি করবেন। আচ্ছা, তো হেডের ভিতরে বেসিক্যালি ওয়েবসাইটের ইনফরমেশন গুলো থাকে। ওয়েবসাইটের ইনফরমেশন বলতে জানেন ওয়েবসাইটের টাইটেল কি, তারপর ডেসক্রিপশন কি, মেটা ট্যাগ ডেসক্রিপশন এরকম কিছু থাকে, অথর কে, মানে ওয়েবসাইট রিলেটেড জিনিস যেগুলো আছে, মেইন জিনিসগুলো হেডের ভিতরে থাকে। তো এর থেকেও ইম্পর্টেন্ট যেটা যে জিনিসটা ওইটা হচ্ছে টাইটেল। টাইটেলে কি থাকবে? টাইটেলে থাকবে ওয়েবসাইটের নাম বেসিক্যালি। ধরেন আমরা একটা ট্যাগ দিব যে টাইটেল টাইটেলের ভিতরে কি দিব? ধরেন আমরা লিখতে পারি যে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। তো আমরা টাইটেলের ভিতরে এই প্রথম কিছু কন্টেন্ট দিলাম। এর আগ পর্যন্ত শুধু কি করছি? শুধু ট্যাগ লিখছি স্টেপ বাই স্টেপ। এই প্রথম আমরা একটা টাইটেলের ভিতরে একটা কন্টেন্ট দিলাম। তো ওই যে কন্টেন্টটা দিলাম, ওইটা কেন দিলাম, এটা কোথায় শো করবে বেসিক্যালি? আমরা যদি এটা সেভ করি, আমরা কোডিং একটা স্টেপ শেষ হওয়ার পরে কি করবেন? একটা সেভ দিয়ে নেবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন, অথবা ফাইল থেকে সেভ করে নিতে পারেন। তো কন্ট্রোল এস অলওয়েজ, আমি বলছিলাম প্রথম ক্লাসে যে শর্টকাট গুলো ইউজ করা ট্রাই করুন। কন্ট্রোল এস, এই ওটা যেটা হয়ে যাচ্ছে না গুরুল্লাহ এটা কি রান করাতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রান করাতে হবে। আমরা কি করলাম? সেভ করলাম। আমরা টাইটেল লেখার পরে ফাইলটা ডকুমেন্টটা সেভ করে নিব, কন্ট্রোল এস দিলাম। এখন আমরা ওইটার আউটপুটটা দেখবো। যদি সাবলাইম ইউজ করেন, সাবলাইম ইউজ করে রাইট বাটন ক্লিক করে যদি ওপেন ইন ব্রাউজার দেন, অ্যাকচুয়ালি ওপেন ইন ব্রাউজারটা ওইটা এক্সটেনশনের মাধ্যমে শো করবে না, এক্সটেনশন ছাড়াও হবে বেসিক্যালি। একটু দেখেন তো যারা ইউজ করতেছেন ওপেন ইন ব্রাউজারটা আসে কিনা। কেউ যদি কোডিং এ থাকেন একটু দেখেন তো রাইট বাটন ক্লিক করে ওইটা আসে কিনা। কি সাবলাইম দিয়ে? আসছে না? হ্যাঁ, তাইলে আমরা সাবলাইম দিয়ে দেখতে পারবো আউটপুটটা। ওপেন ইন ব্রাউজার দিলে আমরা ডিরেক্ট চলে যাবো। যারা নোটপ্যাড ইউজ করবেন ওইখানে ভিউ থেকে রান দিবেন। রান দেওয়ার পরে ক্রম সিলেক্ট করলে কি হয়ে যাবে? ব্রাউজার আউটপুটটা দেখতে পারবেন। তো আমরা আউটপুট দেখার জন্য ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলাম। নোটপ্যাডে কি করব আমরা? নোটপ্যাডে দেখাচ্ছে। নোটপ্যাড ধরেন যদি নোটপ্যাড থাকে, আর এটা কি আছে নাকি? হ্যাঁ, আছে। হ্যাঁ, রান আছে, ভিউ না রান। দেন রান, এখানে একটু লিখবেন কি ক্রম, দেন রান দিবেন। তাইলে ক্রমে চলে আসবে, রিডাইরেক্ট হয়, বুঝতে পারছেন? তাই আমরা সাবলাইমে কি করলাম? রাইট বাটন ক্লিক করার পরে ওপেন ইন ব্রাউজার দেওয়ার পরে যেটা হয়েছে, ব্রাউজারে রিডাইরেক্ট হয়ে চলে আসছে। ওইটা হচ্ছে একটা মাধ্যম আউটপুট দেখার। আর একটা হচ্ছে আমরা যেখানে ফাইলটা ক্রিয়েট করছি ওইটা থেকে ডাইরেক্ট ওপেন করে নিতে পারি। যে ওপেন উইথ, আমরা ক্রোম দিয়ে যদি ওপেন করতে চাই ক্রোমে ওপেন করব, ইন্টারনেট এক্সপ্লোরারে চাইলে ওইটাতে, ফায়ারফক্সে চাইলে ফায়ারফক্সে আমরা ওপেন করতে পারি।
কিভাবে ওইটা রাইট বাটন ক্লিক করে দেন ওপেন উইথ সফটওয়্যারগুলো এখানে দেওয়া আছে। অথবা যদি কি করা থাকে প্রপার্টিস থাকে, যদি ক্রম সিলেক্ট করা থাকে, এখানে ক্রম সিলেক্ট করা থাকে তাইলে আপনি ডাবল ক্লিক করলেই দেখেন চলে আসছে ব্রাউজারে। তো আমরা ওইখানে যে কন্টেন্টটা দিছি ওইটা কোন জায়গায় শো করছে দেখেন তো, কোন জায়গায় শো করছে হেডে হেডে স্যার। দেখেন ট্যাবে, আমরা ট্যাবে দেখতে পাচ্ছি এখানে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, রাইট? ওইখানে দেখেন যেটা লিখছি আমরা ওইটা কিন্তু ওইখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এটা একটু চেঞ্জ করে দেন, দিস ইজ আওয়ার ফার্স্ট ল্যান্ডিং পেজ, সেভ করি, রিলোড দেই, দেখেন ল্যান্ডিং পেজ দেখাচ্ছে এখানে। এখন ওইটা ওইখানে শো করলো কেন? ওইটা তো ওইখানে শো করবে, এটা তো ব্রাউজারে ওইখানে শো করার কথা, তাই না? কারণ হচ্ছে দেখেন ওইটা হচ্ছে আমাদের জানি টাইটেল বার। টাইটেলে কোনো কিছু লিখলে স্যার, টাইটেল বারে, টাইটেলে কোনো কিছু হ্যাঁ লিখলে স্যার টাইটেল দেখে বারে সমস্যা ওইটা হচ্ছে ধরেন ব্রাউজারের জিনিসগুলো একটু বুঝেন, ওইটা হচ্ছে আমরা জানি ইউআরএল বার, তাই না? ওইটা হচ্ছে ইউআরএল বার, ওইটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারে টাইটেল ট্যাগের ভিতরে যা দেওয়া হবে ওইটাই টাইটেল বারে শো করবে, বুঝতে পারছেন? তারপরে ওইটা হচ্ছে কি ব্রাউজারের বডি, তাই না? ওইটা হচ্ছে ব্রাউজারের বডি। আমরা যদি HTML ট্যাগে হেডের পরে দেখেন, হেডের পরে আমরা আরেকটা ট্যাগ নিচ্ছি বডি। দেখেন বডির ভিতরে যদি আমরা ধরেন কিছু একটা লিখি, যে কোনো কিছু লিখলাম আর কি, এখন যদি সেভ করি রিলোড দেই দেখেন ওইটা এখানে চলে আসছে। তাহলে যেটা করবেন ওইখান থেকে ওই যে যেখানে ফাইলটা আছে রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজে যাবেন, দেন ওইখান থেকে ওই যে চেঞ্জ চেঞ্জ বাটনে ক্লিক করে ওইখানে ইন্টারনেট এক্সপ্লোরার আপনার সেভ করা, ওইটা সেভ করা। তো কি করবেন, যেটাতে ক্রম সিলেক্ট করে ধরেন এখানে যদি ক্রম থাকে ক্রম সিলেক্ট করে ওকেতে প্রেস করেন তাইলেই হয়ে যাবে। আমার ক্রম সিলেক্ট করা আছে বাই ডিফল্টের জন্য, তো হচ্ছে ডিফল্ট ব্রাউজার হিসাবে ওইটা সেট করা। ওইটা হচ্ছে বেসিক্যালি ব্রাউজারের বডি। তো ব্রাউজারের বডিতে কি শো করবে, আমরা HTML বডিতে যা লিখবো তাই কিন্তু ব্রাউজারের বডিতে শো করবে। আর টাইটেল বারে তো টাইটেল আমরা দেখলাম, এটা হচ্ছে ইউআরএল বার অথবা লোকেশন পাথ বলতে পারি আমরা বেসিক্যালি, অথবা ইউআরএল বার বলতে পারি, যা কিছু আর ওগুলো জানি আমরা বুকমার্ক। ব্রাউজারের ওই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকবেন, ওগুলো হচ্ছে বুকমার্ক। আর ওগুলো হচ্ছে এক্সটেনশন গুলা, ব্রাউজারের এক্সটেনশন ওগুলা আমরা জানি ওগুলো কি। ওগুলো হচ্ছে আমাদের কোন জিমেইলটা লগ ইন করা আছে না করা আছে, ওগুলা হচ্ছে বেসিক্যালি এখানে দেখাচ্ছে ওই ব্রাউজারে কোনটা লগ ইন করা আছে। ওকে, এই তো। তো আমরা প্রথমে কি করলাম, HTML ট্যাগের ভিতরে দেখেন হেডটা কিন্তু আলাদা, আবার বডিটাও কিন্তু আলাদা, হেড বডি, বুঝতে পারছেন? আমরা HTML এর ভিতরে হেড দিলাম প্রথমে, তারপরে বডি দিলাম, প্রথমে মাথা দিলাম, তারপরে বেসিক্যালি শরীর আর কি, এটা একটু মনে থাকার জন্য বললাম। হেড তারপরে বডি, হেডের ভিতরে কি দিচ্ছি, শুধু টাইটেলটা দিচ্ছি, আরো অনেক কিছু দিব আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দিব বেসিক্যালি, এটা যখন সময় আসবে তখন বলে দিব। আপাতত আমরা শুধু টাইটেলটাই দিলাম, তারপরে বডি। বেসিক্যালি বডির ভিতরে আমরা পুরো কন্টেন্ট, আমরা ওয়েবসাইটে যা কন্টেন্ট শো করাতে চাই সবগুলাই দেখেন। আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, ধরেন কোনটা ভিজিট করব, ওটা হচ্ছে ধরেন আমরা প্যানাটো কি করি, যেহেতু এখানে কি করা আছে, দেখেন ওইখানে যে আসছে না কেন, হ্যাঁ সবগুলো কিন্তু বডি ট্যাগের ভিতরে দেয়া আছে, হেড ট্যাগ আর বডি। হেডের ভিতরে শুধু ওইখানে ইনফরমেশনটা টাইটেলটা আছে, তাছাড়া অন্যান্য ইনফরমেশন আছে, বাকি সবগুলাই
ওইখানে যে প্যানার থেকে নিয়ে সবগুলাই কিন্তু বডি ট্যাগের ভিতরে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আর তার কোডিংটা যদি একটু দেখি, দেখেন হেড, দেখেন প্রথমে কিন্তু হেড দেয়া, দেখেন প্রথমে HTML দেয়া আছে, HTML ট্যাগটা দেয়া আছে, তারপরে হেড, তারপরে দেখেন বডি, বডির ভিতরেই দেখেন সম্পূর্ণ কোডিং গুলো আছে তার। বুঝতে পারছেন? তো ওগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝবো আর কি। এটা ক্লোজ করি, এটা তো দরকার নেই। এখন বডির ভিতরে আমরা কি দিব না দিব একটু দেখেন। বডির ভিতরে আমরা আস্তে আস্তে ট্যাগ গুলা দেখি। ওয়েব টেমপ্লেটের ডিজাইন তো এখন না, আরো পরবর্তীতে। এখন আমরা ট্যাগ গুলা শিখতেছি, HTML শিখতেছি, HTML এর ট্যাগ গুলা কিভাবে লিখতে হয় না লিখতে হয়, কত ধরনের ট্যাগ আছে ওইগুলা শিখতেছি। আমরা বডির ভিতরে আমরা ধরেন প্রথমে কি শিখি, প্রথমে ধরেন আমরা টাইটেলটা কিভাবে নিয়ে আসতে হয়। আমরা একটা ওয়েবসাইট ভিজিট করার পরে দেখি অনেক সময় অনেক বড় একটা টাইটেল থাকে, তারপরে আরো সাব টাইটেল অনেক ছোট থাকে, তারপর অনেক প্যারাগ্রাফ থাকে। তো ওই জিনিসগুলো কিভাবে মেনটেন করা হয় বা কিভাবে শো করা হয়, ওই জিনিসগুলো একটু দেখি। তো আমরা যদি টাইটেল অথবা হেডলাইন শো করাতে চাই, টাইটেল নয়, এটা তো হেডলাইন হবে। তো আমরা যদি হেডলাইন শো করাতে চাই, তখন আমরা হেডলাইনের জন্য কি দিব, কোন ট্যাগটা লিখবো? হেড ট্যাগ বলছি। হেড না, আমরা H1 থেকে H6 এর যে কোনো 6 পর্যন্ত। ট্যাগ লিখবো। H1 ধরেন আমরা H1 টাই দিলাম। ধরেন আমরা কি দিলাম, দিস ইজ, অথবা ধরেন যারা সাবলাইম ইউজ করবেন তাদের ক্ষেত্রে যেটা হবে, ধরেন লরেম লেখার পরে আপনি কতটা ওয়ার্ড লিখতে চান, ধরেন যদি 10টা ওয়ার্ড চান, 10টা ওয়ার্ড দেখেন চলে আসছে অটোমেটিক। বেসিক্যালি আমরা যখন বড় বড় প্রজেক্ট করব, তখন আমরা ম্যানুয়ালি টাইপ করতে গেলে আমাদের অনেক বড় বড় প্যারাগ্রাফ যেগুলো লিখতে গেলে আমাদের অনেক প্রবলেম, অনেক সময়ের দরকার আছে। কিন্তু যদি আমরা সাবলাইম ইউজ করি, তখন লরেম 10 লিখলে, লরেম ধরেন আমরা যদি 10টা ওয়ার্ড চাই, তখন লরেম 10 দিয়ে ট্যাব প্রেস করব, লরেম 10 প্রেস, ট্যাব প্রেস করবেন, দেন এটা 10টা ওয়ার্ড চলে আসবে। এখন যদি 100টা চান, তখন 100 দিবেন, দেন ট্যাব প্রেস করবেন, দেখেন 100টা ওয়ার্ড চলে আসছে। এখন ওগুলো কোথায় থেকে আসছে এবং ওগুলো কি বেসিক্যালি, ওগুলো হচ্ছে ডামি কন্টেন্ট। ডামিটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করব, তখন অন্য কোনো ওয়েবসাইট থেকে তো কন্টেন্ট নিয়ে আসতে পারবো না, এবং নিচ থেকে লিখতে গেলে অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে। তো এজন্য একদম সহজ সলিউশন যেটা, কিছু ডামি কন্টেন্ট ইউজ করা, যেগুলোর কোনো অর্থ নাই, অর্থহীন, এবং যেগুলোর কোনো কপিরাইট নাই। বুঝতে পারছেন? আপনি যদি গুগলে একটু সার্চ করেন যে ডামি কন্টেন্ট লিখে সার্চ করেন, সার্চ করলে দেখেন ওইখানে হ্যাঁ ডামি টেক্সট জেনারেটর দেখাচ্ছে, তারপর লরেম ইপসাম। লরেম ইপসাম। হ্যাঁ ওইখানে দেখেন সবগুলো আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। কিন্তু যদি আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসি, ধরেন আমরা একটু আগে যেগুলো ভিজিট করছিলাম, তাই তো আমাদের কপিরাইট ধরবে, তাই না? আমাদের ওয়েবসাইটে কপিরাইটের আওতাধীন চলে আসবে। কিন্তু যদি আমরা ওইখান থেকে কি করি, ওইখান থেকে কপি করে, তাহলে ওইটার কোনো কপিরাইট নেই, আমরা সহজে ওইটা ইউজ করতে পারবো। তাছাড়া ওগুলা মেবি কোনো অর্থ শর্ত নাই, ওগুলো ওগুলো একটু পড়বেন যারা ইংলিশে ভালো, ওগুলার কোনো অর্থহীন, কোনো ওয়ার্ডের কোনো মিনিং টিনিং কোনো কিছুই নেই বেসিক্যালি। এখান থেকে কপি করে আমরা ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো ওগুলো হচ্ছে ডামি কন্টেন্ট। তাহলে ডামি কন্টেন্ট জিনিসগুলো বুঝছেন সবাই আশা করি। আমরা ওয়েবসাইটে যদি কোনো টেক্সট ইউজ করতে হয়, তো টেক্সট ইউজ করার ক্ষেত্রে আমরা ডামি টেক্সট যেগুলো আছে, যেগুলার কোনো কপিরাইট নাই বা কোনো অর্থ নাই, ওগুলো ইউজ করব। তো ওগুলো পেতে গেলে আমরা কি করতে হবে, আমাদের গুগলে সার্চ দিতে হবে ডামি কন্টেন্ট, অথবা লরেম ইপসাম লিখে যদি সার্চ করেন তাইলেও হবে। লরেম ইপসাম লেখার পরে অনেকগুলো সাইট আসবে, যে কোনো সাইট থেকে কপি করে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। মিট করে রাখেন, অনেক নয়েজ হচ্ছে। তো আমরা এখানে 100 না, ওটা এখানে 10 দিলাম, অথবা 5 দিয়ে ট্যাপ প্রেস করলাম। তো তো এখন যদি আমরা সেভ করি, ব্রাউজারে যাই, যেহেতু ওপেন করাই আছে আমাদের, ব্রাউজারে গেলে রিলোড দিলেই দেখতে পাচ্ছি এখানে হেডলাইনটা চলে আসছে। তো শুধু হেডলাইনের জন্যই কিন্তু 6টা ট্যাগ আছে, 6টা। একটা হচ্ছে H1, H2, H3, H4, ওইরকম আর কি। দেখেন আমরা যদি এটাকে কন্ট্রোল শিফট ডি প্রেস করি, এখানে কন্ট্রোল শিফট ডি,
যদি নোটপ্যাডে হয়, নোটপ্যাডে হলে শুধু কন্ট্রোল ডি দিলে লাইনটা ডুপ্লিকেট হবে, আর যদি সাবলাইমে হয় তাহলে কন্ট্রোল শিফট ডি প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট ডি। ট্যাব ট্যাব, কিবোর্ডের ট্যাব বাটনটা। তো এখন আমরা ওইটাকে একটু চেঞ্জ করি, টু H2 দিয়ে সেভ করলাম। একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম। দেখেন H1 বড়, একটু ছোট হচ্ছে কি H2। সেম ভাবে যদি আমরা H3 দেই, H3 4 5 6, এই তো আমরা এটাকে H3 করে নিব, ওইটা দিব H4, এটা হচ্ছে H5, ওইটা দিব 6। আমরা জানি যে শুধু হেডলাইন নিয়ে আসার জন্য 6টা ট্যাগ আছে, 6টার জন্য আমরা 6টা ট্যাগ লিখে নিলাম, H1 H2 3 4 5 6। তো আমরা শর্টকাট ইউজ করলাম যে কন্ট্রোল শিফট ডি। আমরা যদি ম্যানুয়ালি লিখতে যেতাম তাহলে অনেক সময় লাগতো আমাদের, কিন্তু আমরা শর্টকাট গুলো ইউজ করে কি করলাম, এই তো সেভ করলাম, রিলোড দিলাম। দেখেন H1 H2 H3 4 5 6, যখন যে হেডলাইনের প্রয়োজন হবে ওয়েবসাইটে তখন ওইটাই আমরা নিব। ধরুন H1 হচ্ছে সব থেকে বড়, তাই না? H1 এর থেকে বড় কোনো ট্যাগ নাই, তো এজন্য ট্যাব লরেম, লরেম স্পেলিংটা বুঝেন একটু, লরেম 10। ট্যাব প্রেস করার পর কিছু আসছে না? হ্যাঁ, না আসতে পারে, সবার কি এরকম হচ্ছে নাকি? স্যার আমারও হয় নাই। আচ্ছা তাহলে সমস্যা নেই, গুগল থেকে নিয়ে আসবেন, গুগল থেকে নিয়ে আসবেন। বেসিক্যালি ওইখানে এক্সটেনশন ইউজ করা আছে, এক্সটেনশন গুলো আমি পরবর্তীতে দেখাবো। এখন কেউ কোনো এক্সটেনশন ইনস্টল করবেন না। কোড এডিটরে যারা, বিশেষ করে যারা বিগিনার আছেন, কেউ কোনো এক্সটেনশন ইউজ করবেন না সাবলাইমে। তো যেটা করবেন ওইখান থেকে নিয়ে আসবেন, যেহেতু শর্ট একটা লেখা আছে এখানে নিজে যে কোনো কিছু টাইপ করে নেন। আর যদি লরেমের প্রয়োজন হয়, দামি কন্টেন্টের প্রয়োজন হয়, গুগল থেকে নিয়ে আসবেন, লরেম ইপসাম লিখে যে কোনো ওইখান থেকে নিয়ে আসবেন কন্টেন্ট গুলা। আপাতত পরবর্তীতে আমি ওইটা এক্সটেনশন গুলা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে শর্টকাটে লরেম লিখে যদি আমরা 100 প্রেস করি তাহলে যাতে 100টা ওয়ার্ড চলে আসে, ওই সিস্টেমগুলো আমি দেখিয়ে দিব পরবর্তীতে বেসিক্যালি। ওকে, তাহলে হেডিং ট্যাগ গুলো বুঝছেন? ওইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন? অনেকে তো অনেক কোয়েশ্চেন করে ওগুলাতে, আপনারা তো কিছু বলতেছেন না। এখন এক কথা হচ্ছে ওইখানে H1 হচ্ছে সব থেকে বড় ট্যাগ। এখন যদি এর থেকে বড় আমাদের কোনো লেখার প্রয়োজন হয় ওয়েবসাইটে, তখন কি করব? ওইটা সলিউশন কি? H1 থেকেও বড় যদি কোনো কন্টেন্টের প্রয়োজন হয় ওয়েবসাইটে বা টাইটেলের প্রয়োজন হয় তখন কি করব? রাইট, তখন ওইটার জন্য আমরা সিএসএস ইউজ করব। আমরা সিএসএস দিয়ে ফন্টের সাইজটা বাড়িয়ে নিব। ওইটা আমরা যখন সিএসএস শিখবো তখন ওইটা দেখবো। ওকে, তো চার্জার টাইম করে নিই। স্যার এই H1 H2 H3 এগুলো কোথায় ব্যবহার করব? হ্যাঁ, কখন কোথায় ব্যবহার করব, যখন আমরা লাইভ টেমপ্লেট করব তখন আমরা সবগুলো ক্লিয়ার হবো। এখন আমরা শুধু কি শিখতেছি, ট্যাগগুলো শিখতেছি। আমরা ট্যাগগুলো শিখতেছি, H1 কখন ইউজ করবেন, ওয়েবসাইটে কোন জায়গায় H1 ইউজ করবেন, কোন জায়গায় H4 ইউজ করবেন, কোন জায়গায় H6, এগুলো আমরা পরবর্তীতে যখন লাইভ টেমপ্লেট নিয়ে কাজ করব তখন জিনিসগুলো ক্লিয়ার করে দিব। এখন আপাতত আমরা শিখি ট্যাগগুলোর নামটা, আর ট্যাগগুলো কিভাবে লিখতে হয়, কোন কোন ট্যাগ আমরা শিখলাম না শিখলাম, ওই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকেন সবাই, বুঝছেন? আচ্ছা, এখন আমরা আরেকটা ট্যাগ দেখি, আরেকটা ট্যাগ দেখার পরে সবাই প্র্যাকটিস করে নেবেন। তো আরেকটা ট্যাগ হচ্ছে বেসিক্যালি আমরা যদি কোনো ধরনের প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই,
আমরা অনেক নিউজ পোর্টাল গুলো যখন পড়ি তখন অনেক লম্বা অনেক প্যারাগ্রাফ থাকে অনেক কলাম থাকে ওইগুলোর জন্য বেসিক্যালি আমরা পি ট্যাগটা ইউজ করতে পারি। পি পির ভিতরে যদি ধরো আমরা একটা লোরেম 50 দিলাম, এখন যদি সেভ করে দেখেন পি ট্যাগ পি, প্যারাগ্রাফের জন্য পি, হেডলাইনের জন্য আমরা কি করলাম যে H1 H2 H3 এরকম, আর প্যারাগ্রাফের জন্য পি ইউজ করলাম। একদম ইজি, একদম ইজি, সবগুলো ইজি। অনেকে আপনাদের ব্যাচের না, অন্য এক ব্যাচের একটা স্টুডেন্ট সে বারবার বলতেছে যে স্যার পারবো কি না পারবো কি না, অনেক কঠিন ওয়েব ডেভেলপমেন্ট, একদম ইজি বেসিক্যালি। এখন অনেকে বলতে পারেন স্যার এটা হচ্ছে এসটিএমএল, এসটিএমএল তো অনেক সহজ। হ্যাঁ, এসটিএমএল যেভাবে সহজ অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলাও সহজ, যখন শিখে নিবেন এসটিএমএল শিখে নিচ্ছেন এর জন্য অনেক সহজ মনে হচ্ছে, যারা বিগিনার তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে। আচ্ছা, তো দেখেন নিচে নিচে চলে আসছে প্যারাগ্রাফটা, আমরা যে প্যারাগ্রাফটা লিখলাম ওইখানে পি ট্যাগের ভিতরে যেগুলো দিলাম ওগুলো কিন্তু প্যারাগ্রাফ আকারে চলে আসছে এখানে। তো আমরা এখানে কয়েকটা ট্যাগ দেখলাম আজকে, দেখেন একটা হচ্ছে ডক টাইপ, এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, H1 থেকে H6, তারপরে প্যারাগ্রাফ। ওগুলো একটু নোট করে নেবেন, নিচ থেকে একটা নোট রাখবেন। আর হ্যাঁ, ওগুলো ওগুলো একটু প্র্যাকটিস করেন, আমি সবার স্ক্রিনটা শেয়ার করে দেখে নিব, সবগুলো একটু প্র্যাকটিস করেন, দেন আমরা নেক্সটে যেগুলো দেখার দেখে নিব। বুঝতে পারছেন এতক্ষণ যা করলাম একদম ফাইল এক্সটেনশন শো করানো থেকে নিয়ে ওই কোডিং যেগুলো করলাম সবগুলো একটু করে নিন। আচ্ছা, আমরা ওই কোডিং গুলো করার আগে ছোট্ট একটা ব্রেকে যাই, ব্রেকের পরে সবাই আসবেন, দেন ওগুলো প্র্যাকটিস করবেন। সবাই 11টায় চলে আসবেন, আমরা আধা ঘন্টার ব্রেকে যাচ্ছি, ঠিক আছে?